ওকে, সো আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। যে আমাকে একটু জানিয়ে দিবেন। জি, আমাকে একটু জানিয়ে দিবেন যে আহ সবকিছু ঠিক আছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা শুরু করব আমাদের আজকের ক্লাস। তো আজকে জি ভাই, ঠিক আছে। জি, গতকাল আপনাদের ক্লাস ছিল। তো আমরা ক্লাস থাকার কারণে দেখা গিয়েছে যে মানে হঠাৎ করে একটা ওয়াইফাই প্রবলেম হয়েছে। আমার ওয়াইফাই একেবারে ওদের মেইন কানেকশনটা হয়ে গেছে, এই জন্য গতকালকের ক্লাসটা নিতে পারি। তো ঠিক আছে, তো আজকে আমরা ইনশাল্লাহ ক্লাস করব এবং আপনাদেরকে আহ আমাদের নির্ধারিত সময় অনুযায়ী আমাদের ক্লাসটা শুরু করতে পেরেছি। তো আজকে আমরা আলোচনা করবো আমাদের বাক্য প্রকরণ 2 নিয়ে। ওকে, অল ক্লিয়ার, অল ক্লিয়ার। ঠিক আছে। ওকে, ওকে, তো তাহলে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আমার মনে হয় যে সবকিছু ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছেন এবং শুনতেও পাচ্ছেন। কোনো সমস্যা হওয়ার কোনো সুযোগ নেই। তো আজকে আমরা আমাদের আজকের ক্লাসে আমরা আলোচনা করব আম, বাক্য প্রকরণ 2 নিয়ে। এর আগে আমরা সরল বাক্য পর্যন্ত পড়েছি বিস্তারিত। তো আজকের ক্লাসে আমরা পড়ব জটিল বাক্য থেকে। আমরা আমাদের আলোচনাটা শুরু করব। জটিল বাক্য থেকে আমাদের আলোচনাটা শুরু হবে। তো আমরা তাহলে কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আলোচনায়, ঠিক আছে? তো এখন খেয়াল করে দেখেন, জটিল বাক্যের ক্ষেত্রে আপনি এই জিনিসগুলো দেখবেন: সাপেক্ষ সর্বনাম, অথবা আপনি দেখবেন যে সাপেক্ষ যোজক। এই দুটো জিনিস যদি জোড়া জোড়া আকারে থাকে, মনে রাখবেন জটিল মানে কিন্তু জোড়া। এই যে দেখেন, যে এটার সাথে জোড়া হচ্ছে সে, যারা তারা, যিনি তিনি, যারা তারা, যা তা, যত তত। এরপর দেখেন যদি, তবে, যদিও, তবু, যেহেতু, সেহেতু, যত তত, যেটুকু সেটুকু, যেমন তেমন, যখন তখন। এইটার একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। অর্থাৎ এইগুলো যদি আপনি যদি বাক্যে যদি দেখেন, যে সে, যারা তারা, আমি আরেকটু যে আপনাকে জুম করে যদি জিনিসটা যদি দেখে, এই যে আমার মনে হয় যে এখন আরো ভালো দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এই জিনিসগুলো যদি থাকে, যে সে, যারা তারা, যিনি তিনি, যখন তখন, ঠিক আছে? ওকে। তো ওকে, আজকে মনে হচ্ছে সব এইচডি। আজকে ওই যে নতুন লাইন নিছি না, ওয়াইফাই লাইনটা চেঞ্জ করছি, নেটটা অনেক ভালো নিছি। 2 দিন আগে নেট আরেক কোম্পানির ভালো নেট নিছি, কিন্তু ওদের নেটে দেখি যে আবার সমস্যা শুরু হয়েছে। মানে আমার আগের বাসাতে কখনোই প্রবলেম হতো না, মিরপুরে আসার পর থেকে নেটে ব্যাপক পরিমাণে সমস্যা তৈরি হয়। আচ্ছা, তো এই জিনিসটা বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এইটা একটু ডিফারেন্ট কালার হওয়ার কারণে এখানে আসলে ফোকাসটা খুব কাছে হওয়ার কারণে আপনার একটা স্ক্রিনশট দিয়ে রেখে দেন। আচ্ছা, তো সহজ কথা হচ্ছে আপনি এই জোড়াগুলো কি করবেন, খুঁজবেন বা দেখবেন, ঠিক আছে? তো আসেন এইবার আমরা একটু এখানে একটু চলে যাই। এইখানে আমরা একটু চলে যাই, একটু খেয়াল করে দেখেন। এখানে যে বাক্যগুলো দিয়েছি এগুলো প্রত্যেকটা বাক্য জটিল বাক্যের উদাহরণ। কিভাবে বুঝলেন? তুমি যা বলবে তাই ঠিক। এই যে যা, তা, দেখেন জোড়া আছে। তো আমাদের কথা হচ্ছে, ঠিক আছে? তো এখন এই যা, এরপর হচ্ছে কি তা, জোড়া আছে, তার মানে এটা জটিল বাক্য। যা করবার তা করেছি, তার মানে যা তা। মনে হচ্ছে বৃষ্টি আসবে, এটা বাদ, এটা সরল বাক্য। যতই পরিশ্রম করবে ততই ফল পাবে, তার মানে এখানে দেখেন যত তত। সে এত কিছু জানে, মনে, এটা বাদ। আচ্ছা, খাঁটি, এটাও বাদ। মানে আপনাদেরকে দেখাচ্ছি আর কি জটিল বাক্যের উদাহরণ কিরকম হতে পারে। যেমন দেখেন, যে হিমালয় বাস করিতেন, হ্যাঁ, সেই হিমালয়ের তিনি যেন মিতা। তাহলে যে, এরপর হচ্ছে কি সেই। তার মানে এগুলোকে বলা যায় যে এগুলো হচ্ছে কি বাক্য? জটিল বাক্য। কি বাক্য? জটিল বাক্য। আচ্ছা, এইবার আসলে আমরা একটু দেখি জটিল বাক্যের কিছু উদাহরণ দেখি। যেমন আমি লিখলাম যে, খেয়াল করেন, আমি কিছু উদাহরণ দিই, তাহলে আপনারা জটিল বাক্য চিন্তা আরো সুবিধা হবে আপনাদের জন্য। আমি লিখলাম যে যতই করিবে দান, যতই করিবে দান, ততই যাবে বেড়ে, ততই যাবে বেড়ে, ঠিক আছে?
তাহলে দেখেন এটা কোন বাক্য হইতে পারে? অবশ্যই জটিল বাক্য, যতই এর সাথে কি আছে ততই। আচ্ছা, এরপর দেখেন, যখন তুমি আসবে তখন আমি বের হব, তখন আমি বের হব, ঠিক আছে? তাহলে দেখেন এখানে যখন এটার সাথে কি আছে তখন, তাহলে এগুলোকে বলা হয়, এগুলো হচ্ছে জটিল বাক্য। তাহলে আমি আরেকবার যদি আপনাদেরকে যদি একটু রিভিশন করে দিই, ঠিক আছে? আচ্ছা, আরেকবার যদি একটু বলে দিই যে যেগুলো জোড়া জোড়া আকার থাকবে, যা, তা, যখন, তখন, যে, সে, যদি, তবে, ঠিক আছে, এরকম যদি হয়, তাহলে জটিল বাক্যের কনসেপ্টটা কি বুঝতে পারছেন? আমাকে একটু বলেন তো, যে জটিল বাক্য থেকে পরীক্ষা যদি প্রশ্ন আসে, তাহলে আপনি এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবেন কিনা? একজন কি বলছে যে স্যার অস্তিবাচকান বাইরে কি বাংলিশ লিখছে? ওকে, আমার মনে হয় এইবার ফোকাসটা একটু ভালো হবে আর কি। বুঝছেন বিষয়টা কি, ধরতে পারছেন? আমাকে একটু বলেন, ক্লিয়ার? আচ্ছা, ওকে ফাইন, সবাই ক্লিয়ার। ক্লিয়ার হলে তো আলহামদুলিল্লাহ, পারবেন। এখন আসেন জটিল বাক্যের ক্ষেত্রে, মানে জটিল বাক্যে সাধারণত দুইটা অংশ থাকে। একটা হচ্ছে প্রধান খণ্ড বাক্য, একটা কি প্রধান বাক্য বা প্রধান খণ্ড বাক্য, আরেকটা হচ্ছে আশ্রিত খণ্ড বাক্য। কি খণ্ড বাক্য বলেন? আশ্রিত খণ্ড বাক্য। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা কি আশ্রিত খণ্ড বাক্য। এখন আশ্রিত খণ্ড বাক্য তিন প্রকার। আবার বলছি, আশ্রিত খণ্ড বাক্য কত প্রকার? তিন প্রকার। কি কি? এক, প্রথমত বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ড বাক্য। বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ড বাক্য, এক নাম্বার কি বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ড বাক্য। দুই নাম্বার বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ড বাক্য। বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ড বাক্য। তিন নাম্বার ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ড বাক্য। ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ড বাক্য। তাহলে আমি আরেকবার একটু রিপিট করি, জটিল বাক্যে সাধারণত দুই ধরনের বাক্য থাকে। প্রথমত প্রধান খণ্ড বাক্য, দুই নম্বর আশ্রিত খণ্ড বাক্য। এই আশ্রিত খণ্ড বাক্য আবার তিন ধরনের: বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ড বাক্য, বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ড বাক্য, ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ড বাক্য। এখন আপনাকে এই তিন ধরনের বাক্যগুলো চেনানো কৌশলটা আমি সহজে একটু বলে দিই। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ড বাক্য। বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ড বাক্যগুলো হচ্ছে যেটা বাক্যে কর্মের মতো কাজ করে, অর্থাৎ প্রধান খণ্ড বাক্যের ক্রিয়াকে আপনি কি দ্বারা প্রশ্ন করবেন। কি দ্বারা প্রশ্ন করলে আমরা কিন্তু জানি কর্ম পাই। কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পান, যদি উত্তর পান তার মানে এটা বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ড বাক্য। যেমন আমি লিখলাম যে মাঠে গিয়ে দেখলাম, মাঠে গিয়ে দেখলাম, দেখলাম খেলা শেষ। মাঠে গিয়ে দেখলাম কি শেষ? খেলা শেষ। এখন আপনি দেখলাম কি একে প্রশ্ন করেন যে কি দেখলাম, প্রশ্ন করলেন কি দেখলাম, উত্তর কি? দেখলাম খেলা শেষ। তাহলে প্রধান খণ্ড বাক্যের ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করছেন, এই যে উত্তরটা পাইছেন আমি কিন্তু বলে দিয়েছি, কি দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে সেটা বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ড বাক্য। এবার আসেন, যদি কেমন দ্বারা প্রশ্ন করেন তাহলে সেটা বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ড বাক্য। কেমন দ্বারা প্রশ্ন করলে সেটা হচ্ছে বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ড বাক্য। যদি কেমন দ্বারা প্রশ্ন করেন তাহলে সেটা বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ড বাক্য। আচ্ছা আসেন, আমি লিখলাম খাঁটি সোনার চাইতে খাঁটি। খাঁটি সোনার চাইতে খাঁটি আমার দেশের মাটি। খাঁটি সোনার চাইতে খাঁটি আমার দেশের মাটি। এখন অ্যাকচুয়ালি এখানে ক্রিয়াটা উজ্জ্বল আছে, আমার দেশের হয় মাটি। এখন এই মাটিকে প্রশ্ন করেন কেমন মাটি, দেখেন কেমন মাটি, কেমন মাটি, কেমন মাটি। উত্তর আসতেছে কি? এই যে খাঁটি সোনার চাইতে খাঁটি। তাহলে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ড বাক্য, কেমন দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ড বাক্য।
আর এক ধরনের বাক্য বাকি আছে, সেটা কি মনে আছে? সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। এখন ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্যটা কি? ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্যটা হচ্ছে যখন সাধারণত কারণ বুঝাবে, প্রধান খণ্ডবাক্যের কারণ বুঝাবে, অথবা কেন দ্বারা প্রশ্ন করলে আপনি উত্তর পাবেন। যেমন আমরা প্রথমে একটা বাক্য লিখলাম যে যতই করিবে দান ততই যাবে বেড়ে। এখন এই যে বেড়ে যাবে, আপনি প্রশ্ন করেন কেন বাড়বে, উত্তর আসতে যে কি, দান করলে, বা যতই করিবে দান, বা বাড়ার কারণটা কি, কারণটা কি, সেটা হচ্ছে দান, অথবা কেন বেড়ে যাবে, দান করলে। তার মানে এইটাকে বলা হয়, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। এইবার আমাকে বলেন তিন ধরনের বিশেষণ, তিন ধরনের আশ্রিত খণ্ডবাক্য ক্লিয়ার কিনা? বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য ক্লিয়ার কিনা, বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য ক্লিয়ার কিনা, ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য ক্লিয়ার কিনা? আমাকে একটু বলেন তো এই জিনিসগুলো ক্লিয়ার কিনা, দ্রুত। ক্লিয়ার? আমাকে একটু বলেন যে ক্লিয়ার কিনা। ওকে, ক্লিয়ার। ক্রিয়া বিশেষণটা আরেকবার, ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য হচ্ছে ক্রিয়া সম্পাদনের কারণ বুঝাবে। যেমন এখানে বেড়ে যাওয়ার কারণটা হচ্ছে দান করা। ওকে, ক্লিয়ার, ফাইন। এইবার তাহলে আসেন আমরা একটু দেখি যে কেমন টাইপ প্রশ্ন সাধারণত আমাদের এখান থেকে আসে। ও আর একটা ব্যাপার আপনাদেরকে একটু বলে রাখি, জটিল বাক্যের আরেকটা জায়গাতে আমাদের এখানে একটু ঝামেলা হয়, সেই জায়গাটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি। যদি কখনো দেখেন যে একটা সরল বাক্য আছে, এই সরল বাক্যের পরে যদি দেখেন বলে আছে, বলেটা অবশ্যই এটা অনুসর্গ হিসাবে কাজ করবে। কি হিসাবে বলেন? এটা অবশ্যই অনুসর্গ হিসাবে কাজ করবে। এরপর যদি দেখেন আরেকটা সরল বাক্য আছে, তাহলে সেটা জটিল বাক্য। তাহলে সরল, বলে, সরল, এটা জটিল বাক্য। ঠিক আছে? এখন আমরা একটা উদাহরণ দিই। যেমন আমি বললাম মা ছিল না বলে, মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, চুল বেঁধে দেয়নি। আপনারা এই প্রচলিত গাইড বইগুলোতে দেখবেন যে এই বাক্যটা দেওয়া হচ্ছে সরল বাক্য। এটা 100% ভুল, জটিল বাক্য। এটা এটা বাংলা একাডেমির ব্যবহারিক বাংলা ব্যাকরণ বইতেও এটা কিন্তু আছে জটিল বাক্য হিসাবে, মানে এই টাইপ বাক্য হুবহু এইটাই। তো যাই হোক, দেখেন মা ছিল না, এটা কিন্তু একটা সরল বাক্য। দেখেন এটা একটা সরল বাক্য। বলে, এটা একটা অনুসর্গ। কেউ তার চুল বেঁধে দেয়নি, এটা কিন্তু আরেকটা সরল বাক্য। দেখছেন? তার মানে পুরো বাক্যটা এটা কিন্তু একটা জটিল বাক্য। এখানে সরল বাক্য, পুরো বাক্যটা সরল বাক্য কিভাবে? এখানে তো সরল বাক্যই আছে দুইটা, সুতরাং এটা কোনোভাবে কিন্তু সরল বাক্য হতে পারে না, এটা জটিল বাক্য। ঠিক আছে? এখন বলেটা এখানে কিন্তু অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। যেমন আমি বললাম সে এত কথা বলে, সে এত কথা বলে লাভ হলো না, সে এত কথা বলে লাভ হলো না, হলো না। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, সে এত কথা, এটা কি একটা সরল বাক্য হয়? না। বলেটা কিন্তু এখানে অসমাপিকা ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়েছে, মানে বলার কাজ বুঝাচ্ছে। সুতরাং আপনাকে বুঝতে হবে বলে থাকলে সেটা দুইটা অসমাপিকা, সেটা যদি দুটো সরল বাক্যকে যুক্ত করে। এখানে সে এত কথা, এটা তো সরল বাক্য না। যেমন আমি বললাম সে কথা বলে কথা রাখেনি, এখানে কিন্তু বলেটা অসমাপিকা ক্রিয়া, কিন্তু এই জন্য এই বাক্যটা এটা কিন্তু সরল বাক্য হবে, কিন্তু উপর বাক্যটা এটা কিন্তু জটিল বাক্য। বুঝতে পেরেছেন? অর্থাৎ বলে যদি দুইটা সরল বাক্যকে কানেক্ট করে তাহলে সেটা হচ্ছে জটিল বাক্য। এরকম আরো অসংখ্য আসতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরকম আরো অনেকগুলো বাক্য হতে পারে। আমি আপনাদেরকে একটু জিনিসটা আরো ক্লিয়ার করি। যেমন তুমি আসবে বলে, তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি, তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি। এখন দেখেন তুমি আসবে, এটা কিন্তু একটা সরল বাক্য। বলে, এটা কিন্তু অনুসর্গ। আমি অপেক্ষা করছি, এটা কিন্তু আরেকটা সরল বাক্য। তার মানে পুরো বাক্যটা এটা কিন্তু জটিল বাক্য। কি বাক্য বলেন? জটিল বাক্য। আমাকে একটু বলেন তো এই রুলটা কি বুঝতে পেরেছেন কিনা, তাহলে আমি আপনাদেরকে জটিল বাক্যের প্রশ্ন সলভে নিয়ে যাব।
আবার বলছে এগুলো প্রচলিত গাইড বইতে এক এক বইতে এক এক বাক্য দেওয়া থাকে, বাট আমি যেটা পড়াইছি এটাই কিন্তু শুদ্ধ, এটাই কিন্তু সঠিক। একজন বলছে পরীক্ষা চলতেছে, ক্লাস, কার যদি পরীক্ষা চলে তার জন্য তার এখানে তো মানে পরীক্ষা চলতে দুইজন তিনজন, কারণ কারো পরীক্ষার কারণে তো ক্লাস আটকে দেওয়া যাবে না। এটাকে, এটা কেমন প্রশ্ন, এটা কেমন অনুরোধ? ওকে, আমাকে একটু বলেন, সবাই একটু রেসপন্স করেন যে বুঝছেন কিনা ভাই, বুঝলে বলেন। ওকে, যদি বুঝেন তাহলে আসলে আমরা একটু এই প্রশ্নটা সলভ করি। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সখিনা বিবির কোপাল বাংলা, এটি কোন ধরনের বাক্য? তুমি আসবে বলে হে স্বাধীনতা, সখিনা বিবির কোপাল ভাঙলো, এটা কোন ধরনের বাক্য? তুমি আসবে বলে হে স্বাধীনতা, মাগুরাই আসবো। মাগুরাই কবে আসবেন? মাগুরাই এসে পরীক্ষা শেষ হলো হয়তো আসবো। আচ্ছা, এখন এটা জটিল বাক্য, আমি আপনাদেরকে একটু বুঝাই। তুমি আসবে বলে, তুমি আসবে এটা কিন্তু একটা সরল বাক্য, তুমি আসবে শেষ, বলে এটা অনুসর্গ, হে স্বাধীনতা সকিনা বিবির কোপাল বাংলা, এটা আরেকটা সরল বাক্য। তার মানে এটা নিঃসন্দেহে এটা জটিল বাক্য। ওকে, আচ্ছা এরপর আসেন 26তম বিসিএস আমরা এই প্রশ্নটা সলভ করি। যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম, কোন বাক্য? যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম, যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম। বলেন, যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম, এটা কোন বাক্য? গুড, এটা জটিল বাক্য অপশনে নাই, মিশ্র বাক্য আছে। আর আমরা কিন্তু জানি জটিল বাক্যের আরেক নাম মিশ্র বাক্য, খাতায় লিখে নেন, জটিল বাক্যের আরেক নাম মিশ্র বাক্য। আচ্ছা ফাইন, এরপর আসলে আমরা এইটা একটু দেখি। 25তম বিসিএস, যেহেতু তুমি বেশি নাম্বার পেয়েছো সুতরাং তুমি প্রথম হবে, এটি কোন ধরনের বাক্য? যেহেতু তুমি বেশি নাম্বার পেয়েছো সুতরাং তুমি প্রথম হবে। আচ্ছা, উত্তর করেন। গুড, জটিল বাক্য। এইটা একটু সলভ করেন। মিশ্র বাক্যের অপর নাম কি? আমরা জানি মিশ্র বাক্যের অপর নাম জটিল বাক্য। আচ্ছা এইটা আমরা একটু সলভ করি। এটা ইসলাম বিশ্ববিদ্যালয় আসছে, খুলনা বিশ্ববিদ্যালয় আসছে। যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে। কি একজন একটা মহা গুরুত্বপূর্ণ একটা কমেন্ট করেছে, কি জানি, যে সরল বাক্যের ক্ষেত্রে আসবে সমাপিকা ক্রিয়া হওয়ার বিষয়টা বুঝলাম না। সরল বাক্যের ক্ষেত্রে আসবে সমাপিকা ক্রিয়া হওয়ার, আসবে এটা অসমাপিকা ক্রিয়া কেমনে হয়? আপনি আগের প্রথম ক্লাসটা ভালো করে করেন। আচ্ছা, এটা সরল বাক্যের ক্ষেত্রে কি আসবে সবসময় সমাপিকা ক্রিয়া? আচ্ছা তো খেয়াল করি, তো এটা কি হবে? এটা মিশ্র বাক্য হবে, ঠিক আছে। আচ্ছা এরপর আসে, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে এবং চাকরি পরীক্ষাতে আসে। তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি, এটি কোন ধরনের বাক্য? তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি, বলেন। বুঝছেন? ওকে, সো এগুলো জটিল বাক্য। এইবার আমাকে একটু বলেন তো, জটিল বাক্যের বিষয়টা কি আপনাদের কাছে কি পরিষ্কার কিনা? জটিল বাক্যের এই কনসেপ্ট গুলো কি পরিষ্কার কিনা বলেন। যদি পরিষ্কার হয় তাহলে আসেন আমরা একটু চলে যাই যৌগিক বাক্যে। আমাকে একটু বলেন যে জটিল বাক্য ক্লিয়ার কিনা। জটিল বাক্য কি ক্লিয়ার? আপনার শরীর কেমন আছে? আছে আলহামদুলিল্লাহ, মোটামুটি এখন একটু ভালোর দিকে। ওকে, সো যৌগিক বাক্য, এবার আসলে আমরা একটু যৌগিক বাক্যের আলোচনায় যাই। তো যৌগিক বাক্যের আলোচনাতে গেলে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে যৌগিক বাক্য কি। প্রথমত এখানে একটা সরল বাক্য থাকবে এবং এখানে মাঝখানে একটা অব্যয় থাকবে, অব্যয়। এখন আপনি এরপর আরেকটা সরল বাক্য থাকবে, অর্থাৎ সরল অব্যয় সরল, এইটাকে বলা হয়, এটা হচ্ছে যৌগিক বাক্য। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি বললেন ভাই একটু আগে তো স্ট্রাকচার পড়েছেন, না বাবা একটু আগে বলছি বলে, এটা কিন্তু অনুসর্গ।
আচ্ছা, চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি, এটা যৌগিক হওয়ার কথা। আচ্ছা আচ্ছা, সরি, এটা এটা যৌগিক, ঠিক আছে। এখানে একটু প্রশ্নটা মিস্টেক হয়েছে, ধন্যবাদ, আমি খেয়াল করি নাই। হ্যাঁ, বা যদি এরকম হতো, যদিও তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি, তাহলে হতো। তো এটা যৌগিক বাক্য হবে, একটু পরে বুঝতে পারবেন, একটু কারেকশন করে নিন, আমি দুঃখিত। আচ্ছা ঠিক আছে, এটা যৌগিক বাক্য হবে, বুঝতে পেরেছি, ঠিক আছে। স্লাইডে এটা ওই জটিলের ভিতরে আলোচনায় চলে আসছে। আচ্ছা, এখন আসেন, তাহলে একটা সরল বাক্য, অব্যয়, এরপর আবার সরল বাক্য, এইটাকে বলা এটা হচ্ছে যৌগিক বাক্য। এখন অব্যয়গুলো আমি আপনাকে একটু এখানে একটু বলে দিই। অব্যয়গুলো আমরা সবাই জানি, ও, এবং, অথচ, এরপর কি, কিন্তু, এরপর হচ্ছে তবে, এরপর হচ্ছে কি হয়তো, এরপর হচ্ছে কি নয়তো। ওকে, এইগুলোকে সাধারণত বলা হয়ে থাকে, এগুলো হচ্ছে অব্যয়। হ্যাঁ, অথবা, এগুলো, নতুবা, এইগুলোকে বলা হয়, এগুলো হচ্ছে অব্যয়। তাহলে মাঝখানে এরকম একটা অব্যয় থাকবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি কয়েকটা বাক্য লিখি, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। যেমন আমি লিখলাম, স্টেশনে পৌঁছালাম, পৌঁছালাম, আর ট্রেন ছেড়ে দিল, আর ট্রেন ছেড়ে দিল। এখন দেখেন তো, এই বাক্যটা একটু দেখেন, স্টেশনে পৌঁছালাম, এটা কি একটা সরল বাক্য নয়? হ্যাঁ, অবশ্যই এটা একটা সরল বাক্য। আর এটা কি, এটা একটা অব্যয়। ওকে ফাইন। এরপর দেখেন, ট্রেন ছেড়ে দিল, এটা কিন্তু আরেকটা সরল বাক্য। তার মানে এই টোটাল বাক্যটা এটা কিন্তু যৌগিক বাক্য। কি বাক্য বলো? যৌগিক বাক্য। এখন একটা জিনিস মনে রাখবেন, মাঝে মধ্যে এই অব্যয়গুলো বাক্যে না দিয়ে অব্যয়ের পরিবর্তে একটা কমা দিয়ে দেয়। তো বুঝতে হবে যে কমাটা মানেই কিন্তু অব্যয়। কমা মানে কি? অব্যয়। তো এরকম যদি কমা, অব্যয় না দিয়ে যদি কমাও দেয়, তার মানে সেটা কিন্তু যৌগিক বাক্য। আরেকটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন। আমি লিখলাম, গুণীদের, গুণীদের অনুসরণ করো, ঠিক আছে, কমা, জীবনে উন্নতি করবে, জীবনে উন্নতি করবে। এখন দেখেন, গুণীদের অনুসরণ করো, এটা কিন্তু একটা সরল বাক্য। এরপর দেখেন, এই যে এখানে একটা কমা, এরপর দেখেন জীবন উন্নতি করবে, এটা একটা সরল বাক্য। তার মানে এটাও কিন্তু যৌগিক বাক্য। কি বাক্য বলেন? এটাও কিন্তু যৌগিক বাক্য। তার মানে সহজ কথাটা কিন্তু এমন দাঁড়ায় যে একটা সরল বাক্য থাকবে, এই সরল বাক্যের সাথে কমা হতে পারে, কিংবা এখানে একটা অব্যয় হতে পারে, এরপর আরেকটা সরল বাক্য হলে সাধারণত সেগুলো কি বাক্য? যৌগিক বাক্য। কি বাক্য বলেন? যৌগিক বাক্য। ওকে, তো জিনিসটা আমার মনে হয় ক্লিয়ার। এখন এই স্ট্রাকচারটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে, এই স্ট্রাকচারটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। এখন আমি একটা বাক্য বলি, মনে রাখবেন, সরল বাক্য, সরল বাক্য মিলিত হয়ে মাঝখানে অব্যয় দ্বারা বা কমা দ্বারা, সেটা কিন্তু জটিল বাক্য, যৌগিক বাক্য। কথা ঠিক আছে, এটাতে কোনো ভুল নাই। কিন্তু যদি কোনো সরল বাক্যের সাথে জটিল বাক্য যুক্ত হয়, তাহলে পুরো বাক্যটাকে আপনি কি বাক্য বলবেন? ধরেন সরল প্লাস জটিল, এটা নিঃসন্দেহে, যেহেতু এখানে দুই ধরনের বাক্য আছে, বাক্য আছে আর এক ধরনের, তার মানে নিঃসন্দেহে এটা কিন্তু যৌগিক বাক্য। কি বাক্য বলেন? যৌগিক বাক্য। ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। যেমন আমি একটা বাক্য লিখি, যেমন আমি লিখলাম, সে বলেছে, যদি সে বলে তবে আমি যেতে পারবো। এখন এটা কোন ধরনের বাক্য? দেখেন, সে বলেছে, এটা কিন্তু একটা সরল বাক্য। আবার দেখেন, যদি সে বলে তবে আমি যাবো, এটা কিন্তু একটা জটিল বাক্য। এই যে টোটাল বাক্যটা আছে, এটা নিঃসন্দেহে এটা যৌগিক বাক্য। কি বাক্য? যৌগিক বাক্য। কারণ যৌগিক মানে কিন্তু যেখানে কমপক্ষে দুইটা বাক্য থাকবে। কয়টা বাক্য থাকবে? দুইটা বাক্য থাকবে। এখন সরল আর জটিল যদি মিলে যায়, তাহলে তো না, এটা সরল বাক্য হবে না, এটা জটিল বাক্য হবে না, আছে আর এক ধরনের বাক্য। সেটা কি বাক্য? সেটা হচ্ছে যৌগিক বাক্য। তার মানে এটা যৌগিক বাক্য। ঠিক আছে? তো এই জায়গাটাতে আমাদের একটু ঝামেলা হয়। এখন আমি আপনাদেরকে কিছু জায়গাতে কিছু জিনিস আপনাদেরকে এখন আমার মনে হয় যে আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আমি একটু উদাহরণগুলো দিয়ে আপনাদেরকে আরো আরো ক্লিয়ার করে বুঝাই। এখানে অনেক উদাহরণ দেওয়া আছে, আপনি উদাহরণগুলো একটু খেয়াল করেন, আমি ঝুম করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, সে গরিব, এটা কিন্তু একটা সরল বাক্য।
এটা একটা সরল বাক্য। প্রশ্ন হচ্ছে ভাই কিভাবে? সে হয় গরিব, মানে হয় ক্রিয়াটা এখানে উজ্জ আছে, কিন্তু দেখেন কৃপণ নয়। ধনীদের ধন আছে কিন্তু তারা প্রায় কৃপণ হয়। তিনি দরিদ্র, এটা কিন্তু একটা সরল বাক্য, মানে তিনি হয় দরিদ্র কিন্তু অত্যন্ত উদার। তিনি ধনী কিন্তু তার মন দরিদ্রের জন্য কাঁদে। তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু অন্তঃকরণ খুব উদার। শিক্ষক এসেছিলেন কিন্তু ক্লাস হয়নি। এখানে কমা দেওয়া আছে, অব্যয় দেওয়া আছে, দুইটা দুইটা দেওয়া থাকলে তো কোনো সমস্যা নাই, একটা দেওয়া থাকলেও কোনো সমস্যা নাই। আর মানে আপনি বুঝবেন হয় কমা থাকবে না হলে অব্যয় থাকবে, এখন দুটোই থাকতে পারে, সমস্যা নাই। আমি যাব সরল বাক্য, তবে অব্যয়, কাল যাব। আগে তুমি ছোট হও, এই যে কমা, এরপর দেখেন আবার অব্যয়, বড় বড় হবে। ঠিক আছে, এইভাবে। তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না। হয় রওনা হও নতুবা গাড়িতে উঠো, মরো নাইলে, এই নাইলে কিন্তু অব্যয়, বাঁচার মতো বাঁচো, শেষ। এইবার আমাকে একটু বলেন তো, আপনাদের কাছে কি জটিল বাক্যের হিসাব নিকেশ কি ক্লিয়ার, সরি যৌগিক বাক্যের হিসাব নিকেশ কি ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলেন তো। যৌগিক বাক্যের হিসাব নিকাশ কি ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলেন। যৌগিক বাক্যের কনসেপ্ট পরিষ্কার হয়েছে কিনা আমাকে একটু জানিয়ে দিন। এই কনসেপ্টটা আমাকে একটু জানান যে পরিষ্কার কিনা আপনাদের কাছে। ওকে, ক্লিয়ার, ফাইন। তো যদি ক্লিয়ার হয় তাহলে আসেন আমরা এইবার একটু চলে যাব, আমরা একটু চলে যাব যে আমরা একটু চলে যাব প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আমরা একটু সলভ করি। সে সৎ কিন্তু তার ভাই অসৎ, এইটা কেমন বাক্য একটু উত্তর করেন। সে সৎ কিন্তু তার ভাই অসৎ, সে সৎ কিন্তু তার ভাই অসৎ, এটা কেমন বাক্য হতে পারে বলে মনে হয়? তো খুবই সিম্পল, সে সৎ এটা কিন্তু একটা সরল বাক্য। আমি তানবীর, এটা একটা সরল বাক্য, মানে আমার নাম হয় তানবীর, সে সৎ মানে সে হয় সৎ। ইংরেজি ট্রান্সলেট করবেন, দেখবে যে একটা ফাইনাইট ভার্ব আসবে, তার মানে নিঃসন্দেহে এটা যৌগিক বাক্য। আচ্ছা, এইটা তো আমরা সলভ করলাম, তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি পারেনি, এইটা। আচ্ছা, এইবার আমার মনে হয় যে আমরা মোটামুটি জিনিসগুলো বুঝতে পেরেছি। তো যৌগিক বাক্য থেকে প্রশ্ন এলে আশা করি আমরা পারবো। এইবার আসেন আমরা একটু বাক্য রূপান্তরটা একটু শিখি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, বাক্য রূপান্তর। এখন এখন আমরা যে বাক্যগুলোতে রূপান্তর শিখবো সেটা হচ্ছে একটা বাক্য আপনাকে সরলে দেওয়া থাকবে, এই সরলটাকে আপনাকে জটিলে নিতে হবে। যেমন আপনি খেয়াল করে দেখেন, এখানে একটা সরল বাক্য দিছে, ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে, এটা কিন্তু সরল বাক্য। এখন এটাকে নিতে হবে কোথায়, মনে আছে? এটাকে নিতে হবে কোথায়? জটিলে। এখন জটিল বাক্যের স্ট্রাকচার তো আপনার মনে আছে নিঃসন্দেহে, যে ভাইয়া জটিল বাক্য মানে কি? জটিল বাক্য মানে খুবই সিম্পল, যে ভাইয়া আপনি বলেছেন জটিল বাক্য মানে জোড়া। তাহলে আপনি কি এভাবে বলতে পারেন না যে যারা ভালো ছেলে, ঠিক আছে, যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে, শেষ। তাহলে যারা তারা আপনার কিন্তু জটিলে নেওয়া হয়ে গেছে, আপনার জটিলে নেওয়ার কাজ শেষ। আচ্ছা, এরপর আসেন, এখানে একটা সরল বাক্য দিলে তার দর্শন মাত্রই আমরা প্রস্থান করলাম। তাহলে আপনি এটাকে জটিলে নিলে আপনি একটা জোড়া বানাবেন, যে যেই তার দর্শন পেলাম, যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম, বা অমনি আমরা প্রস্থান করলাম, বা তখনই আমরা প্রস্থান করলাম, কোনো সমস্যা নেই। যে ভিক্ষুককে ভিক্ষা করো, সরি ভিক্ষুককে দান করো, তাহলে আপনি এটাকে এভাবে লিখতে পারেন যে ভিক্ষা চায় তাকে দান করো, তাহলে জোড়া হয়ে গেছে যে তাকে, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদেরকে বাক্য রূপান্তরের কনসেপ্ট আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। যদিও আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষাতে এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন কম আসে, সাধারণত ইন্টারমিডিয়েটে বোর্ড পরীক্ষাগুলোতে এখান থেকে প্রশ্ন বেশি আসে, আমরা তো ইন্টারমিডিয়েট স্টুডেন্ট না। তবে আমি আপনাদেরকে একটু বলে রাখি, ঠিক আছে। তো আমাকে একটু বলেন যে এই যে সরল থেকে আপনি যে মিশ্র বাক্যে যে নিলেন, এই কনসেপ্টটা আপনি ধরতে পারছেন কিনা আমাকে বলেন। এই বাক্যগুলো কিভাবে হয়েছে আপনি কি বুঝতে পেরেছেন কিনা? এই যে দেখেন, যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে, যেই তার দর্শন পেলাম সে আমরা প্রস্থান করলাম, যে ভিক্ষা চায় তাকে ভিক্ষা দাও, তাকে দান করো, যে ভিক্ষা চায় তাকে দান করো, ঠিক আছে। তো এইবার আমরা একটু দেখি ডিফারেন্ট কেসে যাই। এখন উল্টা জিনিস, এখন মিশ্রতে থাকবে, আপনাকে এটাকে সরল নিতে বলবে, তার মানে মিশ্রতে থাকবে মানে কি, জোড়া আকারে থাকবে। এখন সরলে গেলে জোড়াটাকে আপনাকে ভাঙতে হবে। যেমন যাদের বুদ্ধি আছে তারাই এই কথা বিশ্বাস করে, এখন এই যাদের, তারাই এটাকে আপনাকে উঠাই দিতে হবে, কারণ এখানে একটা জোড়া আছে। এখন এই জোড়াটাকে উঠাই আপনাকে একটা সরল বাক্যে আনতে হবে। একটা সরল বাক্যে আনলে আপনি দেখবেন যে এটা সরল বাক্য হয়ে গেছে। আমি আপনাকে একটু বলে দিই এটা, যেমন বুদ্ধি নেই
এইটার মানে আমরা বলতে পারি যে বুদ্ধিহীনেরা, বুদ্ধিহীনেরা, তারপর লিখলাম যে একথা বিশ্বাস করবে, একথা বিশ্বাস করবে। এখন ভাই একটু খেয়াল করে দেখেন, বুদ্ধিহীনেরা একথা বিশ্বাস করবে, এই যে বুদ্ধিহীনেরা একথা বিশ্বাস করবে, এটা কিন্তু সরল হয়ে গেছে। কেমনে? কারণ এখানে এখন একটা সমাপিকা ক্রিয়া আছে। কি আছে বলেন? এখানে এখন একটা সমাপিকা ক্রিয়া আছে। তাহলে এইবার এইটা আপনারা সলভ করেন। যতদিন জীবিত থাকবো ততদিন এর ঋণ স্বীকার করব। তাহলে এখানে যতদিন ততদিন এটাকে উঠাই দিতে হবে। এটাকে উঠাই একটা ফাইনাইট ভার্ব বা একটা সরল একটা সমাপিকা ক্রিয়া আনলে পরে এটা মিশ্র বাক্য হয়ে যাবে, সরি এটা সরল বাক্য হয়ে যাবে। তাহলে দেখেন তো, আপনারা একটু ট্রাই করে দেখেন, যতদিন জীবিত থাকবো, তাহলে যতদিন জীবিত থাকবো এটাকে এক কথায় কি বলতে পারি? যে আজীবন বলতে পারি, তাই না? আজীবন এর ঋণ স্বীকার করব, এর ঋণ স্বীকার করব, কাজ শেষ। বুঝছেন? আজীবন এর ঋণ স্বীকার করবে। এরপর দেখেন, যে সকল পশু মাংস ভক্ষণ করে তারা অত্যন্ত বলবান। তাহলে যে সকল বা যে তারা, এই জিনিসটাকে আপনাকে উঠে দিতে হবে। তাহলে মাংস ভক্ষণ করে এমন পশুদেরকে এক কথায় কি বলতে পারি? মাংসাশী পশু, মাংসাশী পশু। এবার আমি বললাম মাংসাশী পশুরা অত্যন্ত বলবান। মিশ্র বাক্য কি এক ধরনের জটিল বাক্য? জটিল বাক্যেরই আরেক নাম মিশ্র বাক্য, একই জিনিস। তো এইবার আসলে আমরা একটু দেখি যে বুদ্ধিহীনেরাই এ কথা বিশ্বাস করবে, আজীবন এর ঋণ স্বীকার করব। এরপর দেখেন মাংসভোজী পশু অত্যন্ত বলবান। ঠিক আছে? আচ্ছা, এখন বলছে তার পরীক্ষা চলতেছে 22 তারিখ থেকে। তো তুমি আপাতত একটু স্কিপ করো না, সমস্যা নাই তো, সমস্যা নাই, পরে সময় করে করে নিও, পরীক্ষার পর তো ফ্রি। আচ্ছা, তো এই জিনিসটা আমার মনে হয় যে ক্লিয়ার। এইবার এইবার আপনাকে সরল থেকে যদি বলে যে যৌগিকে যাও, তাহলে আপনি কি করবেন? যেমন তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললেন, এটা কিন্তু সরলে আছে, কারণ এখানে একটা সমাপিকা ক্রিয়া। এখন যৌগিকে গেলে আপনার মনে আছে আপনি কি করতে হবে? মাঝখানে আপনি একটা অব্যয় আনতেই হবে। একটা অব্যয় এনে এই পাশে আপনাকে একটা সরল বাক্য আনতে হবে, এই পাশে আপনাকে একটা সরল বাক্য বানাতে হবে। এখন দেখেন তো পারেন কিনা এই বাক্যটা একটু দেখেন তো, যে তিনি আমাকে 5 টাকা, তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললেন, তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললেন। এখন এইটাকে আপনি একটা সরলে আনেন। এখন অনেকেই পারবেন না, হা হয়ে তাকিয়ে থাকবেন। এগুলো খুব সিম্পল, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে করতে দেখবেন যে আপনি পারবেন। এমনি এমনি ভাই কোনো জিনিস পারা যায় না। আচ্ছা গুড, একজন ভালো উত্তর করেছেন। তিনি বলেছেন যে তিনি আমাকে 5 টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন। দারুণ। দেখেন, এই যে দেখেন, তিনি আমাকে 5 টাকা দিলেন, একটা সরল বাক্য এবং অব্যয়, বাড়ি যেতে বললেন। ঠিক আছে, হয়ে গেছে, হয়ে গেছে, ফাইন। এইবার আসেন, এইটা একটু দেখি, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এখন থেকে তোমার পড়া উচিত। তাহলে আপনি দেখেন, এখন থেকে তোমার পড়া উচিত, এটা একটা সরল বাক্য, তবেই এটা কিন্তু একটা অব্যয়, পরীক্ষা উত্তীর্ণ হতে পারবে, কাজ শেষ। আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি, এখন আপনি কি হবে এটা? আমি বহু কষ্ট করেছি ফলে শিক্ষা লাভ করেছি, শেষ। বা তবে শিক্ষা লাভ করেছি, কোনো সমস্যা নেই। তাহলে বাক্য রূপান্তরের যে কনসেপ্ট, এইটা আমার মনে হয় যে আমরা এই জিনিসটা ধরতে পারছি এবং আমরা এই জিনিসটা বুঝতে পারছি, আমার মনে হয়। ঠিক আছে, বুঝছেন বিষয়টা, কি ধরতে পারছেন? আমাকে একটু বলেন যে বাক্য রূপান্তর থেকে এখন যদি পরীক্ষায় যদি প্রশ্ন আসে, ধরেন আপনার পরীক্ষায় বাক্য রূপান্তর থেকে প্রশ্ন আসছে, এখন আপনি এই প্রশ্নগুলো উত্তর করতে পারবেন কিনা আমাকে একটু বলেন তো। সেই ক্যাপাবিলিটি আপনার ভিতরে অর্জন হয়েছে কিনা, যে বাক্য রূপান্তর থেকে যে কোনো বাক্য থেকে যে কোনো বাক্যে নিতে বললেই আমি এক বাক্যে সেটা উত্তর করতে পারবো, পারবেন কিনা? যদিও আবার বলছি, আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিংবা আমাদের চাকরি পরীক্ষায় কিংবা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা এইচএসসি ছাড়া সাধারণত আমাদের এই জায়গাগুলোতে প্রশ্ন বাক্য রূপান্তর থেকে কম আসে। ঠিক আছে, তবু আপনাদেরকে দেখাই দিলাম। এইবার আসেন, অর্থগতভাবে বাক্যের প্রকারভেদ নিয়ে অনেক ঝামেলা আছে। কেউ বলে 5 প্রকার, কেউ বলে 7 প্রকার, এক একজন এক এক রকম বলে।
তো আমরা এখানে 5 প্রকার পড়ি। এই প্রশ্ন কখনোই আপনার পরীক্ষাতে আসবে না, অর্থগত বা বাক্য কত প্রকার। এখন এই জিনিসগুলো আপনাদেরকে আমি একটু দেখাই দিই, খুব ইজিলি আমি আপনাকে বলি। প্রথমে দেখেন, নির্দেশক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, প্রশ্নসূচক বাক্য, কামনাসূচক বাক্য, বিস্ময়সূচক বাক্য। তো এখন এখন খেয়াল করে দেখেন। আচ্ছা, পিডিএফ নিয়ে আমি একটু উত্তর দিই আপনাদেরকে। মোটামুটি যেই ব্যাকরণের আমি গ্রুপে, আপনাদের গ্রুপে প্রথমেই ব্যাকরণের লিখে দিয়েছি যে ব্যাকরণের একটা ইয়া, এবং পিন পোস্টে প্রথম ইয়েটাই দেওয়া আছে ব্যাকরণের সকল টপিকের পিডিএফ। সেখানে সকল টপিকের পিডিএফ দেওয়া আছে। এখন কেউ যদি সেখান থেকে না পান, তবুও কিছু কিছু স্লাইড যেগুলো নাই সেগুলো আমরা স্লাইড গুলো ক্যাপশনে অ্যাড করে দিই। যেমন এই টপিকে আপনাদের এখানে কিন্তু পিডিএফ দেওয়া আছে বাক্য রূপান্তরে, বাক্য তত্ত্বে। এটা একটু দেখে নিন। এখন কেউ খুঁজে না পাই, বারবার ক্লাসে যদি বলেন পাই নাই পাই নাই, দেন নাই দেন নাই, দেন নাই বলে এটা মিথ্যাচার হবে, কারণ আমি দিয়েছি, আপনি দেখেন নাই, খুঁজেন নাই, এটা খুঁজবেন। ঠিক আছে, ঠিক আছে। এইবার আমার মনে হয় এই জিনিসটা আমি আপনাদেরকে একটু সহজে বুঝাই। বিস্ময় সূচক বাক্য এমন একটা যে আশ্চর্য সূচক কোন একটা বাক্য হবে। কামনা বা ইচ্ছা সূচক, আপনি কোনো জিনিস কামনা করছেন এরকম। প্রশংসা সূচক বাক্য, আপনি কাউকে প্রশংসা করছেন। অনুজ্ঞা সূচক, কাউকে আদেশ দিচ্ছেন, নিষেধ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন। এগুলো খুব সিম্পল, দেখলেই পাবেন। আমি একটু দেখাই দিচ্ছি। যেমন আসেন, প্রথমত আমি আপনাকে এইখান থেকে শেষ থেকে দেখাই। বিস্ময় সূচক বাক্য, যেমন কতই না সুন্দর তাজমহলের দৃশ্য, খুব আশ্চর্যজনক, এগুলো এই জন্য এটাকে বলা, এটা হচ্ছে বিস্ময় সূচক বাক্য। হাই, সুস্থ ছেলেটি মারা গেল, খুবই আশ্চর্যজনক, সুস্থ ছেলে কিন্তু মারা গেল। 4 নাম্বার, কামনা সূচক বা ইচ্ছা সূচক বাক্য। আপনি কোনো জিনিস কামনা করবেন যে খোদা তোমার মঙ্গল করুক, এটা আমার কামনা। স্বৈরতন্ত্র নিপাত যাক, এটা আমার কামনা। এই যে কামনা করা বোঝায় এই বাক্যগুলো, এগুলো হচ্ছে কামনা সূচক বাক্য। খুব সিম্পল, এগুলো দিয়ে পরীক্ষাতে প্রশ্ন আসে না সাধারণত। এরপর হচ্ছে প্রশংসা সূচক বাক্য, যেটা দ্বারা প্রশংসা করা বোঝাবে। যেমন সাদ্দাম কি বেঁচে আছেন, সরি, প্রশংসা সূচক না, প্রশ্ন সূচক, দুঃখিত, প্রশ্ন সূচক। এখন প্রশ্ন সূচক আপনি খেয়াল করে দেখেন, আমি লিখলাম যে সাদ্দাম কি বেঁচে আছেন, এটা আমি প্রশ্ন করছি, এটা প্রশ্ন সূচক। অনুজ্ঞা সূচক কি, অর্থাৎ যেটা দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ ইত্যাদি এইগুলো বোঝাবে। অর্থাৎ আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ এগুলো বোঝাবে। যেমন আমি বললাম এখনই তুমি বাড়ি যাও, এটা আদেশ, এটা অনুজ্ঞা সূচক বাক্য। তুমি এখন আর পড়ো না, এটা নিষেধ, অনুজ্ঞা সূচক বাক্য। এরপর যেটা আছে সেটা হচ্ছে নির্দেশক বাক্য। একজন ক্লাসের বিরুদ্ধে যে অস্তিবাচক কি, আসতেছি, খুবই সিম্পল। নির্দেশক বাক্য হচ্ছে যেগুলো ইংরেজিতে নর্মাল, আমরা যেটাকে অ্যাসার্টিভ বলি, যেটা কোনো সাধারণ ঘটনার বিবৃতি বোঝায়, সেগুলো অ্যাসার্টিভ বা নির্দেশক বাক্য। যেমন ভারত পাকিস্তান সীমান্ত এখন শান্ত, না তো এটা আপনি প্রশংসা সূচক বলতে পারবেন, না আপনি বিস্ময় সূচক বলতে পারবেন, মানে কোনো কিছুই বলতে পারবেন না। এই জন্য এগুলো সাধারণ ঘটনার বিবৃতি বোঝালে সেগুলো হচ্ছে নির্দেশক বাক্য। এখন নির্দেশক বাক্য আবার দুই ধরনের, অস্তিবাচক আর একটা হচ্ছে নেতিবাচক। অস্তিবাচক হচ্ছে পজিটিভ বাক্য, হাবোধক বাক্য। নেতিবাচক হচ্ছে নেগেটিভ বাক্য। যেমন অস্তিবাচক, শকুন্তলা অত্যন্ত রূপসী ছিলেন, এটা কিন্তু অস্তিবাচক, এটা পজিটিভ বাক্য। কিন্তু দেখেন নেতিবাচক বাক্য কি হবে, দেখেন শকুন্তলা মোটেই অসুন্দরী ছিলেন না, এই যে না চলে আসছে, তখন এটা নেতিবাচক। এই জিনিসটা একটা না নিয়েই কাহিনী, না থাকবে নেতিবাচক, না থাকবে না হ্যাঁ বুঝাবে অস্তিবাচক। তো আমাদের মোটামুটি শেষ হয়ে গেল বাক্য তত্ত্ব বা বাক্য রূপান্তরের দুইটা ক্লাস। আমার মনে হয় যে দুইটা ক্লাস যে করেছে তার পরীক্ষাতে প্রশ্ন এলে সে পারবে না এমন হতে পারে না, পারবে না যদি সে না পড়ে। কিন্তু এই ক্লাস করে একটু পড়লে, বিগত সালের একটু প্রশ্নগুলো একটা অ্যানালাইসিস করলে, আমার মনে হয় না কোনো স্টুডেন্ট না বুঝে পরীক্ষার হলে উত্তর করা থেকে বিরত থাকতে পারবে বলে আমার মনে হয় না। তো সবাই একটু জানিয়ে দিন যে এই দুটো ক্লাস আপনাদের কেমন লেগেছে, এই ক্লাসগুলো আপনাদের কেমন লেগেছে আমাকে একটু জানিয়ে দিন। ইনশাল্লাহ আবার আপনাদেরকে আমি একটা রুটিন দিয়ে দিব। আরো গুরুত্বপূর্ণ আপনাদের এখনো সমাস, কারক ইত্যাদি এই টপিক গুলো বাকি আছে, ইনশাল্লাহ এগুলোর ক্লাস হবে। ভাইয়া আসবে যদি সমাপিকা ক্রিয়া হয়, তাহলে বলে কোন সমাপিকা ক্রিয়া হবে না, বলে কিভাবে সমাপে হতে পারে, যেমন সে কথা বলে, ঠিক আছে, তখন এটা সমাপিকা, এটা বাক্যের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, ওকে। তো ভালো থাকবেন, সুন্দর সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।